কানাডার ইমিগ্রেশন নিয়ে ভুল তথ্য ছড়ানো কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগটি অনেক পুরনো এবং এই অভিযোগের প্রসঙ্গটি যখন সামনে আসে তখন সাধারণত এক শ্রেণীর আদম ব্যবসায়ী, এক শ্রেণীর ইমিগ্রেশন কনসালটেন্ট, হয়তোবা তাদের কারো লাইসেন্সই নেই কিন্তু নিজেদেরকে ইমিগ্রেশন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। কখনো কখনো ইউটিউবার, আমার মতো সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন তাদের দিকেও আঙুল তোলা হয়। বলা হয়ে থাকে যে তারা অনেক সময় সঠিক তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে প্রকাশ করেন যাতে মানুষ আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হতে গিয়ে বিভ্রান্ত হয়, একসময় প্রতারিত হয়। কিন্তু এবার বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে খোদ ইমিগ্রেশন মিনিস্টারের বিরুদ্ধে। হ্যাঁ দর্শক, কানাডার ইমিগ্রেশন মিনিস্টার ভুল তথ্য ছড়াচ্ছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং তার এই যে বিভ্রান্তি ছড়ানো, সেই বিভ্রান্তি ছড়ানোটিকে ব্যবহার করে কোনো অসাধু মহল প্রতারণার ফাঁদ পেতেছে। সেই প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ সেখানে অর্থ করে খোয়াচ্ছেন, প্রতারিত হচ্ছেন। ঠিক এই ধরনের গুরুতর একটি অভিযোগ তুলেছে কানাডার ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন। দর্শক, কানাডার ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন প্রায় 450 শতাধিক ইমিগ্রেশন লয়ারদের প্রতিনিধিত্বশীল এই সংগঠনটি একেবারে খোলা চিঠি দিয়ে কানাডার ইমিগ্রেশন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগটি তুলেছেন। গত 22 এপ্রিল কানাডার প্রায় সবকটি মেইনস্ট্রিম পত্রিকায় তাদের এই চিঠিটি প্রকাশিত হয়েছে। আজকে এখন 25 এপ্রিল রাতের বেলা আমি সেই চিঠিটিকে ধরে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন অফ কানাডা এই যে ইমিগ্রেশন মন্ত্রীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর, ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুললেন, কেন, কিসের ভিত্তিতে তুললেন? দর্শক, ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের মূল যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে বহুল আলোচিত একটি প্রোগ্রাম, দ্য টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রাম টু পার্মানেন্ট রেসিডেন্ট, সংক্ষেপে যেটিকে টিআর টু পিআর প্রোগ্রাম হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই নানা রকমের ইউটিউবে, নানা রকমের বিজ্ঞাপনে কিংবা কোনো যারা ইমিগ্রেশন নিয়ে ব্যবসা করেন, যারা, আমি লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্টদের কথা বলছি না, তার বাইরে অনেকের কাছে হয়তো টিআর টু পিআর এই প্রোগ্রামটির কথা শুনে থাকবেন। এবং টিআর টু পিআর এই প্রোগ্রামটিকে একেবারে খুব মুখরোচকভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি একটি নতুন সুবর্ণ সুযোগ এবং অনেক মানুষের ভাগ্যের চাকাকে বদলে দেবে এই সুযোগটি, ঠিক সেইভাবেই উপস্থাপন করা হয়েছে বা হচ্ছে। কিন্তু ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন বলছে যে এই প্রোগ্রামটি নিয়ে স্বয়ং ইমিগ্রেশন মন্ত্রী খণ্ডিত তথ্য উপস্থাপন করছেন এবং এমন সব তথ্য উপস্থাপন করছেন যেগুলোর আসলে এখন কোথাও বেস পাওয়া যাচ্ছে না, কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না। আমরা তার চিঠির মানে ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের চিঠিতে যেই সব তথ্যপত্র উল্লেখ করা হচ্ছে সেগুলো পাশাপাশি আমার নিজস্ব অনুসন্ধান থেকে কিছু তথ্য মিলিয়ে এখন আপনাদের সঙ্গে কিছু তথ্য আমি উপস্থাপন করি। আপনারা নিশ্চয় জেনে থাকবেন, আমি অনেক দিন আগে আমার একটি ভিডিওতে এই বিষয়টা আমি উল্লেখ করেছিলাম যে গত নভেম্বর মাসে, 2025 সালের নভেম্বর মাসে ফেডারেল গভর্নমেন্টের যে বাজেটটি উপস্থাপন করা হয়েছিল হাউস অফ কমন্সে, সেই বাজেটে প্রথম দ্য টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রাম টু পার্মানেন্ট রেসিডেন্ট, এই যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটির একটা আনুষ্ঠানিক ডিসক্লোজার দেওয়া হয়েছিল। সে বাজেটে বলা হয়েছিল কানাডায় খুব বেশি রকম চাহিদা আছে, খুবই জরুরি প্রয়োজন আছে এমন খাতের প্রায় 33,000 অস্থায়ী বিদেশি শ্রমিকদেরকে একটা পার্মানেন্ট রেসিডেন্সির পথে নিয়ে যাওয়া হবে, তাদেরকে পিআর দেওয়া হবে। এটি ছিল বাজেট ঘোষণায় 2025 সালের নভেম্বর মাসে যে বাজেটটি পেশ করা হয়েছে সেই বাজেটের ঘোষণায়। সঙ্গত কারণেই বাজেটের ঘোষণায় এই প্রস্তাবটি আসার পর এটি নিয়ে মানুষের মনে একটা তুমুল আগ্রহ তৈরি হয়েছে, কৌতূহল তৈরি হয়েছে যে কাদেরকে এই সুযোগ দেওয়া হবে। সেখানে বলা হয়েছে যারা ইতিমধ্যে কানাডায় আছেন কিন্তু তাদের কোনো স্ট্যাটাস নেই, আবার তারা এমন সব খাতে কাজ করছেন যে খাতগুলো কানাডার জন্য খুবই অগ্রাধিকার খাত, কানাডার জন্য খুব জরুরি, ওই খাতে লোকজনের খুবই প্রয়োজন, সেই সব খাত থেকে 33,000
অস্থায়ী পিপলকে পিআর দেওয়া হবে। গত মার্চ মাসে টরন্টো স্টারকে একটি বিশাল সাক্ষাৎকার দেন ইমিগ্রেশন মিনিস্টার লিনা দোয়েব, এবং সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেন বা তিনি বলেন যে প্রোগ্রামটি ইতিমধ্যে সফট লঞ্চ হয়ে গেছে। আমরা এখন ক্রাইটেরিয়া কী হবে, কিভাবে বাছাই করা হবে, কাদেরকে বাছাই করা হবে সেটা নিয়ে কাজ করছি। খুব শিগগিরই এটি ফর্মাল অ্যানাউন্সমেন্ট হবে। দর্শক খেয়াল করবেন যে বাজেটের ঘোষণা থেকে এখন মন্ত্রী বলছেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, সফট লঞ্চিং হয়ে গেছে, এখন ফর্মাল লঞ্চিং করবেন। কিন্তু বেশ খানিকটা সময় যাবার পরেও আসলে ফর্মাল লঞ্চিংটা হয়নি। আমরা এখনও জানি না যে আসলে গভর্নমেন্ট কানাডা ইমিগ্রেশন ঠিক কোন ক্রাইটেরিয়ায় কতজন কোন খাত থেকে কাদেরকে কিভাবে, মানে এই যে যেটিকে বলা হয় টিআর থেকে যে পিআর দিবে তার মডিউলটা কি কী প্রক্রিয়া হবে সেগুলো নিয়ে কোনো ফাইনাল কোনো বক্তব্য এখন পর্যন্ত কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেনি। সরি, বরং আমরা কিছুদিন পরে দেখলাম যে একটা অনলাইন প্ল্যাটফর্ম আই কানাডা, সেখানে আবার ইমিগ্রেশন মিনিস্টার একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি আবার বলছেন যে সরকার বা কানাডা ইমিগ্রেশন এআই টুলস ব্যবহার করে কিছু ইমিগ্রেশন এবং সেটেলমেন্টের কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। ওয়াও, মানে এআই টুল, নট হিউম্যান রিসোর্স দিয়ে না, মানে কোনো ইমিগ্রেশন অফিসার কর্মকর্তা তারা না, এআইকে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে এবং এআই কাজটা করছে। ফলে নতুন করে আবার একটা সংশয় তৈরি হয়, ওয়াও, তাহলে এআইতে কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, কি ইনপুট দেওয়া হয়েছে, তাহলে কাদেরকে কিভাবে এই প্রোগ্রামের আওতায় আনা হবে। কিন্তু অ্যাগেইন এখনও তো একটা ফর্মাল অ্যানাউন্সমেন্টটাই তো হয়নি। গত সপ্তাহে আসি এবার এই জায়গাটায় এসে আসলে ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশনকে ক্ষুব্ধ হয়েছে যে তারা আসলে এতদিন ধরে তারা এক ধরনের একটা ক্ষোভটাকে মনের মধ্যে পুষে রেখেছিল যে হোয়াট ইজ দিস, আপনি একটা প্রোগ্রাম অ্যানাউন্সই করলেন না, কিন্তু এই প্রোগ্রাম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছেন, আর চতুর্দিকে এটিকে নিয়ে মানে হাজার হাজার, মানে বিষয়টি এমনও হয়েছে যে অনেকে বলছে যে হাজার হাজার রিফিউজি ক্লেমেন্টদেরকে গভর্নমেন্ট অ্যামনেস্টি দিয়ে দেবে, একেবারে ঢালাও ক্ষমা করে দিয়ে সবাইকে পিআর দিয়ে দেবে, এমন একটা অপপ্রচারও কিন্তু হয়েছে, which is totally lie, which is totally false। কারণ কানাডিয়ান গভর্নমেন্টের মধ্যে ইমিগ্রেশন মিনিস্ট্রিতে কখনোই মানে ঢালাও পিআর দেওয়া বা ঢালাও অ্যামনেস্টি দেওয়ার কোনো আলাপ আলোচনা কখনোই হয়নি। যে আলোচনাটা জাস্টিন ট্রুডোর সময় থেকে শুরু হয়েছে এবং চলছে সেটি হচ্ছে যে কানাডায় বিভিন্ন সময় এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, টেম্পোরারি ওয়ার্কার হিসাবে বা নানাভাবে তারা কানাডায় এসেছেন, এসে কানাডায় থেকে গেছেন, একসময় আনডকুমেন্টেড হয়ে গেছেন, তারা দে হ্যাভ বিন লিভিং ইন দিস কান্ট্রি ফর লং টাইম, তাদের ছেলেমেয়েরা এখানে বড় হয়েছে, ফ্যামিলি তাদের আছে, তারা ক্যানাডিয়ান সোসাইটিতে মানে ইন্টিগ্রেটেড হয়ে গেছে, তারা কানাডায় কাজ করছেন, ট্যাক্স দিচ্ছেন। ওয়ানলি থিং ইজ তাদের শুধু পেপারটা না, একটা ডকুমেন্ট নেই যে দে আর লিগালি মানে অথরাইজ টু লিভ ইন দিস কান্ট্রি অ্যান্ড টু ওয়ার্ক ইন দিস কান্ট্রি। সো গভর্নমেন্ট চিন্তা করেছে একটা হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার, একটা বিপুল সংখ্যক মানুষ তারা অলরেডি ইন্টিগ্রেটেড উইথ দ্য সোসাইটি, তারা ট্যাক্স দিচ্ছে, ইনকাম করছে। সো এই লোকগুলোকে জাস্ট একটা কাগজ দিয়ে দেওয়ার ব্যবস্থা কীভাবে করা যায় সেই আলোচনাটা জাস্টিন ট্রুডোর সময় থেকে শুরু হয়েছিল। বিভিন্ন সময় ইনিশিয়েটিভও নেওয়া হয়েছিল, কিন্তু আবার বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রবল চাপের মুখে লিবারেল গভর্নমেন্ট সেটি নিয়ে আর খুব বেশি এগোতে পারেনি। এবং গত বাজেটে আসলে সেটিকেই একটু ডিফারেন্ট ফর্মে সেটিকে এক ধরনের একটা প্রাতিষ্ঠানিকতা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে গভর্নমেন্ট টিআর টু পিআর প্রোগ্রামের আওতায় যারা অলরেডি কানাডায় আছে, যাদের চাহিদা বেশি আছে, তাদেরকে কীভাবে রেগুলারাইজ করে ফেলা যায় সেই চেষ্টাটা। এখন কয়েকদিন আগে ম্যাক্স ম্যাডেক নামে এক ইউটিউবার, খুবই মানে বিখ্যাত সোশ্যাল ইনফ্লুয়েন্সার কানাডার, তার একটা ইউটিউব চ্যানেলে ইমিগ্রেশন মিনিস্টার একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন। কানাডা ইমিগ্রেশনের নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন ওই ইন্টারভিউটাতে, এবং সেই ইন্টারভিউটাতে সঙ্গত কারণে প্রশ্ন এসেছিল টিআর টু পিআর কর্মসূচিটা কখন চালু হবে, কি হবে। সেখানে ইমিগ্রেশন মিনিস্টার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি মনে করেন যে বড় বড় শহরে যারা থাকে তাদেরকে এই প্রোগ্রামের আওতায় আনা হবে না, কেবলমাত্র গ্রামীণ এলাকায় যারা থাকে তাদেরকে এই প্রোগ্রামের আওতায় আনা হবে। অর্থাৎ আপনি টরন্টোতে আছেন, ভ্যানকুভারে আছেন, কিংবা অন্যান্য বড় শহরে আছেন, আপনারা মানে আপনি নো ম্যাটার হোয়াট যে আপনি 15 বছর 20 বছর কানাডায় আছেন, যেটি আগে বলা হয়েছিল যে কানাডায় অনেক বছর আছে, ইন্টিগ্রেটেড হয়ে গেছে অলরেডি,
তাদেরকে অ্যাকোমোডেট করা হবে। কিন্তু এখন আবার মন্ত্রী বলছেন যে না, যারা বড় শহরে থাকে তাদেরকে ইন্টিগ্রেটেড করা হবে না, কেবল গ্রামীণ এলাকায় ছোট ছোট শহরে যারা থাকে তাদেরকে ইন্টিগ্রেটেড করা হবে। বাট তিনি এই কথাটা বলছেন অন হোয়াট বেসিস? গভর্নমেন্ট তো কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচি, কোনো মডিউল, কোনো কিছু অ্যানাউন্স করেনি। এবং এই বক্তব্যটাই আসলে ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশনকে ক্ষুব্ধ করেছে। ক্ষুব্ধ করে তারা তখন একসাথে বসে এই একটা বিশাল চিঠি তারা প্রকাশ করেছেন, যেখানে তারা বলছেন যে মিস্টার মিনিস্টার, আপনি বিভ্রান্ত করছেন মানুষকে, আপনি আনফর্মড তথ্য দিচ্ছেন, খণ্ডিত তথ্য দিচ্ছেন, কখনো কখনো যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো ভুল তথ্য হিসাবে পরিগণিত হচ্ছে এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এবং তারা ওই খোলা চিঠিতে মন্ত্রীকে আহ্বান জানিয়েছেন যে ফার্স্ট ডু ওয়ান থিং মিস্টার মিনিস্টার, আপনারা যে ফর্মাল চ্যানেলে, আইআরসিসি প্ল্যাটফর্মে কিংবা গভর্নমেন্টের ফর্মাল চ্যানেলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ইউ আর গোয়িং টু ডু, সেটা আগে আপনি অ্যানাউন্স করেন। এবং এই যে টিয়ার টু পিয়ার এই যে প্রোগ্রামটাকে যে আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, করার সিদ্ধান্ত হয়েছে, ফার্স্ট অ্যানাউন্স দিস, আগে তো একটা অ্যানাউন্সমেন্ট করতে হবে। এবং আপনি কী ক্রাইটেরিয়ায় কাদেরকে সেই অ্যানাউন্সমেন্টটাকে করেন, দেন আপনি এগুলো নিয়ে বিভিন্ন মিডিয়াতে কথা বলেন। কিন্তু ফর্মাল অ্যানাউন্সমেন্টের আগে মিস্টার মিনিস্টার আপনি ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, অনলাইন প্ল্যাটফর্মে, পত্রিকায়, টেলিভিশনে একটু 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 খণ্ড 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 পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন, যেটা বিভ্রান্তি তৈরি করছে। শুধু তাই না, আপনার এই খণ্ড খণ্ড বক্তব্যগুলোকে ব্যবহার করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ব্যবসা পেতে বসছে। এবং যারা রিফিউজি ক্লেমেন্ট কিংবা কানাডার যারা অলরেডি এসে রিফিউজি ক্লেম করে বসে আছে কিংবা অন্য জায়গা থেকে আসতে চায় কিংবা যারা পিয়ার নিয়ে কানাডায় আসতে চায়, তাদেরকে মাফ করবেন, তাদেরকে একটা প্রতারণার জালের দিকে, প্রতারণার ফাঁদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ ওই যে অসাধু ব্যবসায়ীরা সারা দেশে, বিশ্বের বিভিন্ন স্থানে, আনাচে কানাচে, কানাডায়, কানাডার বাইরে প্রতারণার জাল ফেলে বসে আছে। তারা এই কথাগুলোকে, খণ্ডিত কথাগুলোকে নানাভাবে আবার টুইস্ট করে মানুষকে আকৃষ্ট করে প্রতারণার ফাঁদে ফেলে দিচ্ছে। এবং আমরা যারা, এই লয়ার্স অ্যাসোসিয়েশন বলছেন যে আমরা যারা বৈধ লাইসেন্স নিয়ে ইমিগ্রেশন নিয়ে কাজ করি, ইমিগ্রেশনের কনসালটেন্সি করি, পরামর্শ দেই, আমাদের জন্য পরামর্শ দেওয়া প্রবলেম হয়ে যায়, বিকজ আমাদের সামনে স্পেসিফিক কোনো পলিসি ডিসক্লোজার নেই। আপনার মিনিস্ট্রি, আপনার গভর্নমেন্ট সরাসরি কোনো ফর্মাল পলিসি অ্যানাউন্সমেন্ট করেননি, কিন্তু আপনি ফাঁকে ফাঁকে এখানে নানা রকম টুকরো টুকরো কথা বলে বেড়াচ্ছেন। সো প্লিজ stop all these things. First announce the policy, announce the criteria, announce what you want to do, then আপনি এটা নিয়ে যত খুশি কথা বলেন। কারণ তখন আমরা আমাদের ক্লায়েন্টকে বলতে পারবো, লোক, দিস ইজ দ্য গাইডলাইন অফ দ্য গভর্নমেন্ট, সো এই গাইডলাইনে যা আছে আমরা তার উপর কথা বলবো, তার উপর কাজ করব। দর্শক, 22 এপ্রিল, আজকে আমি কথা বলছি 25 এপ্রিল, এখন পর্যন্ত ইমিগ্রেশন মিনিস্ট্রি থেকে এই ব্যাপারে কোনো ফার্দার ক্লারিফিকেশন দেওয়া হয়নি। তবে ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের এই চিঠিটি সরকারের বাইরে নানা জায়গায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে, বলতে গেলে একরকম ঝড় তুলেছে। কারণ এই প্রথম সম্ভবত ইমিগ্রেশন লয়াররা ইমিগ্রেশন মন্ত্রীকে রীতিমতো একেবারে ধুয়ে দিয়েছেন। আজ এই পর্যন্তই।